নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার জানতে চায় বাংলার আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেকটা রাজনৈতিক দলের পাখির চোখ হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন। তার আগে এ রাজ্যের ক্ষেত্রে একাধিক সমীকরণ, মানুষ দুর্নীতি নিয়ে ব্যতিব্যস্ত, দীর্ঘদিনের প্রশ্ন কবে শেষ হবে, কবে তদন্ত শেষ হবে, কবে আসল মাথা ধরা পড়বে। এছাড়াও আরও একাধিক ইস্যু যেগুলো বিভিন্ন সময় এ রাজ্যের ক্ষেত্রে এজেন্ডা হিসেবে চলে এসেছিল কেন্দ্রীয় সরকারের। এখন সেগুলোর কি অবস্থা? একাধিক প্রশ্ন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি খোদ এ রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, একই সঙ্গে ক্রীড়া এবং যুব দপ্তরের প্রতিমন্ত্রী, উত্তরবঙ্গের সাংসদ। নিশীথবাবু, স্বাগত রিপাবলিক বাংলায় এবং জানতে চায় বাংলায়। সামনে তো 2024-এর লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে এখনও পর্যন্ত বিজেপির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেরকমভাবে মনে হচ্ছে যে এখনও লড়াইয়ের ক্ষেত্রে যেন ঠিক একটা শেপ পাওয়া যাচ্ছে না, একটা ফরমেশন আসছে না। দুর্নীতির বিরুদ্ধে বিজেপি কথা বলছে, পথে নামছে, কিন্তু সেইভাবে কি লড়াইটা মাঠে ময়দানে নেমে করতে পারছে, নাকি হচ্ছে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে সামনে আসছে না? প্রত্যেক মুহূর্তে অনেক বেশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। কোনটা রিয়েলিটি, কোনটা? দেখুন, প্রথমত বলবো যে 2021-এর পোস্টপোল ভায়োলেন্স এবং তার পরবর্তী সময় থেকে যেভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে নিজের যে জমি, নিজের যে শেকড়, সেটার গভীরতাকে বাড়িয়েছে। পাশাপাশি সাধারণ কর্মীরা তারা কিন্তু এই সমস্ত ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি, ভয়, চোখ রাঙানো সব কিছুকে দেখেছে এবং সেটাকে উপেক্ষা করে, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছে। লোহা যেমন আগুনে পুড়ে আরো শক্তিশালী হয়, শক্ত হয়, ঠিক একই রকম ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, কার্যকর্তারা তারা কিন্তু আরো বেশি শক্তিশালী, আরো বেশি তারা কিন্তু রাজনীতিতে পরিপক্ক হয়েছে। যে সমস্ত আন্দোলনগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটা বিষয় নিয়েই আন্দোলন সংগঠিত হচ্ছে। অনেক মানুষ হয়তো পা মিলিয়ে সেই আন্দোলনে সামিল হচ্ছে, আবার অনেক মানুষ হয়তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এখনো বাড়িতে বসে আছে। যারা পায়ে পা মিলিয়ে আমাদের আন্দোলনে সামিল হচ্ছে তারাও যেমন চায় যে তৃণমূল কংগ্রেসের সরকারটা পশ্চিমবঙ্গের মাটি থেকে চলে যাক। যারা ঘরে বসে, যারা সাইলেন্টলি আমাদের আন্দোলনকে সমর্থন করছে, তারাও কিন্তু চায় যে পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূল কংগ্রেস নামক এই অপশক্তির বিদায় হোক। না, এই দু তরফের মানুষের কথা আপনি বলছেন যারা আপনাদের সঙ্গে রয়েছে। কেউ মাঠে ময়দানে লড়ছেন, মার খাচ্ছেন, তারপরে ঘুরে দাঁড়াচ্ছেন। কেউ ভয় সন্ত্রস্ত থেকে একটু নিজেদেরকে দূরে রাখছেন, কিন্তু আপনাদের বিশ্বাস তারা আপনাদের সঙ্গে রয়েছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, যেভাবে কোথাও মাঠে ময়দানে ঘুরে আমরা দেখেছি, যে ধরনের মানুষই হোক না কেন, যারা আপনাদের দলের সঙ্গে রয়েছেন বা যারা অন্য কোনো বিরোধী দলের সঙ্গেও রয়েছেন, তাদেরও কোনো সমর্থক, একটাই বক্তব্য হচ্ছে যে এই যে শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতি, লাগামহীন দুর্নীতি, একটার পাটা দুর্নীতির ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসছেন, আধিকারিকরা আসছেন, কিন্তু পরিণতি কি হচ্ছে? XYZ, বড় মেজো সেজো ছোট অনেক রকমের সৈন্য সামন্ত ধরা পড়ছে, মাথা কেন নয়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারোর অঙ্গুলি হিলনে চলে না, তারা নিজেদের মতন করে চলে। তারা একমাত্র মহামান্য আদালতকে তারা মান্যতা দেয় এবং আদালতের বিভিন্ন নির্দেশের পালনও তারা করে থাকে। মানে অমিত শাহ চালান না? একেবারেই পরিষ্কার কথা বলবো, আপনাদের এই ভুল যে ধারণা সেটাকে ভেঙে দিতে চাই। কোনো ভারত সরকারের কোনো রকমের যারা মন্ত্রী বা যারা নেতা, তারা কখনোই নিরপেক্ষ সংস্থাগুলোর উপরে কখনোই তারা কোনো প্রভাব দেখানোর চেষ্টা করেন না। অন্য নেতা মন্ত্রীর কথা না হয় বাদই দিলাম, আমি বলছি আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রয়েছেন। স্বরাষ্ট্র দপ্তর তার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই সেগুলোকে নিয়ন্ত্রণ করেন না বা তার থেকে রিপোর্ট নেন, এটা কি হতে পারে কখনো? কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন তদন্তের মধ্যে থাকেন, একেবারেই সেই বিষয়টা তাদের নিজস্ব বিষয়। এই বিষয়ে কোনো রকমের মন্ত্রী বা যারা উপরে থাকে তাদের কোনো ধরনের প্রভাব থাকে না। পশ্চিমবাংলায় কেন যারা মাথা তারা ধরা পড়ছে না? প্রথম কথা বলবো, রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা। যখন সেখানে বিভিন্ন তদন্তকারী সংস্থা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে উল্টে তাদের নামেই এফআইআর করা হচ্ছে কোর্টে।
আবার কোথাও গিয়ে আমরা শুধু এফআইআর নয়, মার্কেও এসছেন একেবারেই, আমরা কোথাও শাহজাহানকে ধরতে গিয়ে। একদমই আমরা দেখেছি যে কোথাও গিয়ে যখন তারা একেবারে বহু অভিযোগ যার নামে রয়েছে, বহু কেলেঙ্কারি যার নামে রয়েছে, বহু আর্থিক দুর্নীতির যার নামে অভিযোগ রয়েছে, তাকে যখন গ্রেপ্তার করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ একেবারে সেখানে মিউট স্পেকটেটরের ভূমিকা পালন করছে। আর সেখানে একেবারে এক কথায় বলবো তৃণমূল কংগ্রেসের লোক বা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা এসে তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে আক্রমণ করছে। পুলিশ তখন কোথায় ছিল? পশ্চিমবঙ্গ পুলিশ সেই সময় কেন নির্বাক ভূমিকা পালন করছিল, কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, এর জবাব কি আছে? আমাকে একটা জিনিস বলুন নিশীথবাবু, যে আপনি আজকে এমন একজনের ইন্টারভিউ নিচ্ছি, আমি যেটা শুরুতেই বললাম, যিনি কেন্দ্রীয় সরকারের সরাসরি প্রতিনিধিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রকে। মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কেউ কিছু বলতে চায়, নিশীথ প্রামাণিক লাস্ট কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি তো নিজে এ রাজ্যের ছেলে, এ রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। আপনি জানেন যে পুলিশ নির্বাক দর্শক, আপনি জানেন পুলিশ দলদাসের ভূমিকায় রয়েছে, এবং সেটা তৃণমূলের জন্য নয়, সিপিএমের আমল থেকে। তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে কেন এখানে 356 জারি করছেন না? আপনি অ্যাক্টিভ এখানে রোল প্লে করছেন না কেন? তাহলে আপনি কেন আপনি দাঁড়িয়ে দেখছেন যে পুলিশ এটা হয়ে যাচ্ছে? এটা তো সাধারণ মানুষ, পাবলিক বলছে এখন যে এই পুলিশকে দিয়ে কিছু হবে না। দেখুন, 356 এটার একটা নির্দিষ্ট সিস্টেম হয়েছে, এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রক কখনো করে না। এটা গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা করে, এটার একটা অন্য ইয়ে রয়েছে। মানে আপনি তো অন্তত সেটা তো আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, যে আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি করছি বা কি করতে চাইছি। আজকে আমরা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আছি, আমরা জানি ফেডারেল স্ট্রাকচারকে আমরা মানি, স্টেট এবং কেন্দ্রের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক, সেই সৌহার্দ্যকে আমরা মানি, মান্যতা দিই। এবং পাশাপাশি আমরা এটাও মনে করি যে রাজ্য শক্তিশালী হলে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার ভালো হলে দেশের ক্ষেত্রে সেটা অনেক বেশি মঙ্গলদায়ক। এবং আমরা সবসময় চাই যে আপনার কি এখনো বিশ্বাস রয়েছে এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার ভালো হতে পারে তৃণমূল সরকারের আমলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে এই ল অ্যান্ড অর্ডার কখনোই ভালো হতে পারে না। আমি চাইবো যে পশ্চিমবঙ্গ সরকারের যারা শাসক রয়েছে, শাসক দল রয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা ঠিকভাবে এই ব্যবস্থাকে পরিচালনা করুক। কারণ সাধারণ মানুষ আজকে বিরক্ত, সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ। আর এই পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ প্রশ্ন করছে যে সরকারটা পশ্চিমবঙ্গের গরিমা, পশ্চিমবঙ্গের সম্মান, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সম্মান সব কিছু নিয়ে ছিনিমিনি খেলছে। পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে সরকারের পরিবর্তন ঘটবে এবং এই যে অচল অবস্থা, এই যে দুরবস্থা, সেটাও নিশ্চিতভাবে পরিবর্তন ঘটবে। একটা বিষয় নিঃসন্দেহে না বলে উপায় নেই, নিশীথবাবু আপনি অত্যন্ত ভালো পলিটিশিয়ান এবং আপনি খুব সুন্দর গুছিয়ে উত্তর দিচ্ছেন, কিন্তু আমি সোজাসুজি ডাইরেক্ট প্রশ্ন করছি। একাধিক নথি, একাধিক ডকুমেন্টস, সব কিছু যে কারণে এখন সুজয় কৃষ্ণ ভদ্রের ওপর পাখির চোখ রয়েছে, একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, তার কোম্পানির নাম এসেছে, সেই কোম্পানির ডিরেক্টর কে কে ছিলেন স্পষ্টভাবে অনেক নথিতে এসেছে। তারপরও কোন ইকুয়েশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ থেকে যাচ্ছেন? আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, যদি কেউ অপরাধ করে থাকে আর সেই অপরাধের সঙ্গে তার যদি নির্দিষ্টভাবে প্রমাণ পাওয়া যায়, তবে সে যেই হোক না কেন আইনের হাত থেকে সে কোনোভাবেই ছাড়া পাবে না, এটা আপনাকে নিশ্চিত করে বলে দিতে। মানে ইডি সিবিআই তদন্ত শেষ করতে পারবে? দেখুন, নিশ্চিতভাবে একটা তদন্ত চলছে, তদন্ত যেটার শুরু আছে নিশ্চয়ই শেষ তো হবেই। তো যেহেতু শুরু হয়েছে, এখন চলছে, আমাদের শেষের জন্য অপেক্ষা করতে হবে। নিশীথবাবু, এই যে পুরো বিষয়টা, আমি যে বলছিলাম দুর্নীতি নিয়ে কথা বলতে বলতে, তখন দুর্নীতি নিয়ে প্রসঙ্গে কথা বলতে শুরু করলে বেশ কিছু দুর্নীতি এমন রয়েছে, আপনি চান বা না চান সেখানে আবারও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে এসেছে বেশ কিছু ক্ষেত্রে। তার মধ্যে অন্যতম একটা বড় বিষয় হচ্ছে, এক হচ্ছে কয়লা, আরেকটা যে কারণে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত তিহার জেলে রয়েছে সেটা হচ্ছে গরু। প্রত্যেক ক্ষেত্রে যখনই এই প্রশ্নগুলো ওঠে তখনই পাল্টা একটা আঙুল চলে আসে কেন্দ্রীয় সরকারের দিকেও, যে কয়লা যদি পাচার হয়ে যায় কেন্দ্রীয় সরকার কি করছিল, গরু যদি এখান থেকে বাংলাদেশে চলে যাচ্ছে তাহলে বিএসএফ কি করে, কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রক কি করে দায়িত্ব অস্বীকার করতে পারে? কি বলবেন? যে সমস্ত জায়গাগুলো আনফেন্সড রয়েছে, প্রায় 450 কিলোমিটারেরও বেশি এরিয়া এখনো পশ্চিমবঙ্গে আনফেন্সড রয়েছে। আমরা যখন বারংবার রাজ্যের কাছে সেই জমি অধিগ্রহণ করে চাইছি, কারণ আপনারা জানেন ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার,
জমি অধিগ্রহণ কেন্দ্র কখনোই করতে পারে না, এটা স্টেটকে করতে হবে, করে সেই জমিটা কেন্দ্রের হাতে তুলে দিতে হবে, তবেই আমরা সেখানে ফেন্সিং করতে পারবো। 450 কিলোমিটার এরিয়া যদি আনফেন্স থাকে, তো সেখানে আপনি বাড়িতে বাগান করেছেন, সেই বাগানে যদি আপনার ব্যারিগেড না থাকে, সেখানে যদি আপনি সেই বাগানের জন্য আপনি সেটাকে ঘেরা না দিতে পারেন, তো সেখানে আপনার তো অনেকেই সেখানে প্রবেশ ঘটতে পারে। ঠিক একই রকমভাবে আজকে এটা কিন্তু কোনো ফুলের বাগান নয়, একটা দেশ, যেখানে দেশের প্রশ্ন আসছে, যেখানে দেশের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন আসছে, সেখানে একটা স্টেট, পশ্চিমবঙ্গের মতন রাজ্য এতটা অসহযোগিতা কি করে করতে পারে, এটা ভেবে আমরা অবাক হচ্ছি। এবং বারংবার চিঠি পাঠানো হয়েছে, হোম সেক্রেটারি লেভেল থেকে চিফ সেক্রেটারিকে চিঠি পাঠানো হয়েছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার যে জমি সেটা কিন্তু অধিগ্রহণ করে দেয়া হয়নি। কিছু এটা তো ফ্যাক্ট যে মানে আপনি বলছেন যে এই বিপুল পরিমাণ এরিয়া যেখানে একদম ফেন্সিং নয়, অর্থাৎ কোনো রকমের কাঁটাতার নয়, এটা তো সম্ভব নয় বিএসএফ জওয়ানরা হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন, হাতে হাত ধরে। এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে অসহযোগিতা রয়েছে, এর আগেও এই নিয়ে প্রসঙ্গ উঠেছে। তো এটা কি কোথাও এই একই কারণে, যে কারণে আজকে সবচেয়ে বড় অভিযোগ উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, অর্থাৎ কোথাও অবাধে অনুপ্রবেশ হোক বা রোহিঙ্গা অনুপ্রবেশ হোক, সেই জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে নন কোঅপারেশন চলছে? দেখুন, পরিষ্কার, এটা তো সবার সামনে এই চিত্রটা পরিষ্কার যে আজকে এতটা আনফেন্সড এরিয়া আমাদের ভারত বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ বর্ডারের পশ্চিমবঙ্গ সীমান্তে রয়েছে। প্রথম কথা হচ্ছে কোন ইন্টেনশনে জমি দেওয়া হচ্ছে না এবং কাদের অবাধ প্রবেশের জন্য সেই যে ফেন্সিং এরিয়াটা, যেটা আমরা ফেন্স করতে চাইছি সেটাকে এখনো খুলে রাখা হয়েছে। যখনই সেই আনফেন্সড এরিয়া দিয়ে সেখানে যখন অবাধ প্রবেশের চেষ্টা, অনুপ্রবেশের চেষ্টা, ইনফিল্ট্রেশনের চেষ্টা হচ্ছে, তখন বিএসএফ বাধ্য হচ্ছে সেখানে তাদের যে করণীয় সেটা করবার জন্য, কখনো গুলি চালাতে বাধ্য হয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেখানেও বিএসএফ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় কুকথা বলে বেশ কিছু বিধায়ক মন্ত্রী তারা কিন্তু সেখানে আলোচনায় সরব হয়েছিলেন। আজকে তাহলে দেশের সুরক্ষা ব্যবস্থা সম্বন্ধে যারা আলোচনা করতে পিছপা হন না, আজকে যে জওয়ানরা আমাদের বর্ডারকে সুরক্ষিত রেখেছে, আমরা যাদের জন্য নিশ্চিন্তে রাতে ঘুমোতে যেতে পারি, তাদেরকে আজকে কাঠগড়ায় তোলা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, আপনি বলছেন যে ইন্টেনশন কিছু একটা রয়েছে, ইন্টেনশন ছাড়া কখনোই এটা সম্ভব নয়। সেক্ষেত্রে মানে প্ল্যান বি কি? স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিছু তো প্ল্যান বি থাকবে, মানে অবাধে অনুপ্রবেশ হচ্ছে, শেখ শাহজাহান রীতিমতো রোহিঙ্গা ক্যাম্প বসিয়ে রেখেছেন, যেটা খবর পাচ্ছি আমরা, বিএসএফ প্রপারলি কাজ করতে পারছে না যেটা আপনারা বলছেন, সরকার জমি দিচ্ছে না, অতএব সেভাবে ক্যাম্প রেডি করা যাচ্ছে না, তাহলে সলিউশন কোথায়? দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে, এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। কিন্তু তার জন্য তো তাহলে এনআরসি করতে হবে, মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024-এর ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। কিন্তু একটা জিনিস, মানে একটা সাধারণ মানুষের প্রশ্ন আমি বলছি, একদম মানুষের পার্সপেক্টিভ থেকে, সিএ হলো, যারা নাগরিকত্ব পাননি তারা নাগরিকত্ব পেলেন, এদেশে আশ্রয় পেলেন। এনআরসিও হলো, যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা কাগজ দেখাতে পারলেন না, তারা দেশ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আবারও সে একই জায়গায় ফিরে আসছে, আমি গোল যদি বর্ডারগুলোকে সিকিউর না করা হয়, তাহলে যারা এনআরসির জন্য বেরিয়ে গেলেন তারা যে আবার পরের মাসে টুকুস করে ঢুকে পড়বেন না, তার কি গ্যারান্টি রয়েছে? এই সরকারের পরিবর্তন হলে, ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, নির্দিষ্টভাবে বাংলার সমস্ত সীমানা যেখানে যেখানে আনফেন্সড রয়েছে প্রত্যেকটা জায়গায় ফেন্সিং হবে এবং পাশাপাশি ইনফিল্ট্রেশন 100% সেখানে বন্ধ হবে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে দিলাম। বেশ, আমার একদম শেষের দিকে চলে আসছি আমরা। এই যে
বিভিন্ন সময়তে যে কেন্দ্র তদন্তকারী সংস্থা নিয়ে এত কোয়েশ্চেন উঠছে, নিশীথ প্রামাণিকের হাতে যদি কন্ট্রোল থাকতো কেন্দ্রীয় সংস্থার থেকে সরাসরি জবাবদিহি করার, তাহলে কি মনে হতো যে আরও তাড়াতাড়ি দুর্নীতিগ্রস্তদের ঠিকানা, সঠিক ঠিকানায় তারা পৌঁছে যেতেন? না দেখুন, এটা বললে পরে আমাদের যারা অফিসার্স রয়েছে তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি, ওয়ার্ক অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন করা হবে। আমি মনে করি অনেক প্রতিবন্ধকতার মধ্যেও পশ্চিমবঙ্গের বুকে আমাদের অফিসাররা, তদন্তকারী সংস্থারা যেভাবে তারা নিজেদের কাজ করে যাচ্ছে, নিশ্চিতভাবে তারা প্রশংসার দাবি রাখে এবং আগামীতে আরও সুন্দরভাবে এই তদন্ত চলুক, এটাই আমরা চাইব। একেবারে নিরপেক্ষভাবে চলুক এবং যারা দোষী তাদের নাম সামনে উঠে আসুক এবং তারা সাজা পাক, আমরা এটাই প্রত্যাশা করব। এই ইন্টারভিউ যখন টেলিকাস্ট হবে, যখন মানুষ দেখছেন, তখন সবাই কিন্তু 2-2-4 করে নিতে পারেন খুব ইজিলি, যেটা অন্য বিরোধীরা করছেন, সিপিএম এবং কংগ্রেস। সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা সেটিং হয়ে গেছে। সেটিং হয়েছে কোনো? দেখুন, প্রথম কথা বলবো যে আপনি যদি বলেন যে উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরু এক হয়ে গেছে, আমি মেনে নেব, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের এক হওয়া এটা নেক্সট টু ইম্পসিবল। তেলের সঙ্গে যেমন জল কখনো মিশবে না, তৃণমূল কংগ্রেস আর বিজেপি কখনো এক হতে পারে না। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো আইডিওলজি নেই, আর ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা আইডিওলজি, আদর্শ এবং সাধারণ মানুষের জন্য ভাবে। এই দুটো দল এক কথায় হেল অ্যান্ড হেভেন। সে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছে, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলেছে, একেবারে যে সমস্ত শব্দ উচ্চারণ করা যায় না সেই সমস্ত শব্দ উচ্চারণ করেছে, তাদের দলের নেতারা করেছে, সেই দলকে সমর্থন করা তো দূরের কথা, সেই দলের ছায়াও ভারতীয় জনতা পার্টি মারাতে চায় না। নিশ্চিতভাবে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব এবং এই সরকার অতি দ্রুত, আমরা এই সরকারকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিদায় জানাবো, তৃণমূল কংগ্রেসকে আমরা বিদায় জানাবো। তাহলে আমি এটুকু লাস্ট ধরে নিলাম যে অন্তত আগে যা হয়েছে হয়েছে, আপনাদের সময় যা হয়েছে হয়েছে, এবার 2024-এ অন্তত আর তৃণমূল কংগ্রেস থেকে কোনো বেনজল দলে ঢুকছে না, আপনারা এন্টারটেন করবেন না, লক গেট বন্ধ করে রেখেছেন, এটাকে আমি ধরতে পারি? তাহলে দলের পরিবর্তন হয়, মানুষ নিজেদের ভুল ভাঙিয়ে বিভিন্ন দল থেকে অন্য দলে গিয়ে সেখানে গিয়ে তারা সেই তাদের ভালো লাগা বা তাদের আইডিওলজি সেটা সেখানে গিয়ে তারা ম্যাচ করে, বা যারা করতে পারে না তারা হয়তো পরবর্তীকালে বেরিয়েও যায়। যারা করতে পারে না তারা বেরিয়ে যেতেই পারে, স্বাভাবিক, এটা প্রত্যেকের অধিকার রয়েছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে যাচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের থেকে দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে মানুষের উপরে, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সেই সমস্ত নেতাদেরকে আমরা কখনোই ভারতীয় জনতা পার্টিতে আমরা জায়গা দেওয়ার পক্ষে নই। কিন্তু যারা কিছু ভালো মানুষ আছে, ভুল বুঝে সেই সংগঠনের সঙ্গে ছিল, অনেকেই ছিলেন, যদি সেখান থেকে বেরিয়ে এসে তারা ভারতীয় জনতা পার্টির আইডিওলজিকে আপন করে নিতে চায়, নিশ্চিতভাবে তাদের জন্য আমরা সবসময় স্বাগতম জানাবো। আমার জাস্ট লাস্ট প্রশ্ন, উদয়ন গুহর সঙ্গে কি আপনার কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা রয়েছে? মানে একদম যখনই যে জায়গাতেই, মানে সে গরুর রচনার মতো বা কুমির রচনার মতো, যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতেই ওনাকে ফেলা হোক না কেন, উনি ঘুরে ফিরে নিশীথ প্রামাণিকেই আসেন। আমি তো মানে দেখুন, একটা কথা বলি, বিষয়টা সেটা হচ্ছে যে ওনার তো রিটায়ারমেন্টের সময় চলে এসছে, আর আমাদের তো সবে শুরু, সো ওনার সাথে আমার কম্পিটিশন হতেই পারে না। ওনার শেষ যাবার বেলায় যা বলে যাচ্ছে শুনে যাচ্ছি, অসুবিধা কী আছে? বয়সে বড়, তাই উনি বাজে কথা বললেও আমি কখনো রিপ্লাইতে বাজে কথা আজ পর্যন্ত বলিনি, এটা দেখাতে পারবেন না। তবে একটা কথা বলবো যে মানুষের শেষটাও ভালো হওয়া উচিত। নিশ্চিতভাবে কখনোই এই ধরনের কুকথা, মানে গুন্ডামো করে বা আরও বেশি বেশি ধরনের মানুষের উপর চোখ রাঙিয়ে এটা করে শেষের বয়সে এসব করা উচিত নয় বলে আমি মনে করি। শেষ বয়সে বেশ, অনেক ধন্যবাদ নিশীথবাবু। আর মানে দেখা যাক, এরপর অনেকগুলো কথা অন ক্যামেরা, অনেক জিনিস রেকর্ডেড হয়ে রইল। ডেফিনেটলি লোকসভা নির্বাচনের আগে আরও একবার আমাদের দেখা হবে, আরও সামনাসামনি সোজাসুজি কথা হবে। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন।